নভেল অন লাইট 28 নিবেদিত লাখপতির গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যার সাথে কথা বলবো তিনি নাজমা সুলতানা। তিনি তার উদ্যোগের নাম জাবিনস কালেকশন। তার বাবা একজন ব্যাংকার ছিলেন এবং স্বাভাবিকভাবেই তার নিজেরও ইচ্ছে ছিল তিনি ব্যাংকার হবেন এবং সে লক্ষ্যেই তিনি MBA করেন। কিন্তু ঘটনাচক্রে তিনি উদ্যোক্তা হিসেবে নিজের নাম লেখান এবং পরবর্তীতে আজ এ পর্যায়ে এসে তার যে পণ্য তিনি বগুড়া থেকে শুরু করেন এবং এটি বগুড়া থেকে এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং তিনি স্বপ্ন দেখছেন যে তার পণ্য বিদেশেও তিনি ডেলিভার করবেন। তো আসুন আজকে জেনে আসি নাজমা সুলতানার গল্প, কিভাবে তিনি শুরু করেছিলেন, তার চড়াই উতরাইয়ের গল্প, তার অভিজ্ঞতা, এগুলো একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি। নাজমা সুলতানা, আপনি তো ব্যাংকিং পেশায় আসার স্বপ্ন দেখেছিলেন এবং সেখান থেকে আপনি বাই লাক হোক আর বাই চয়েস হোক আপনি উদ্যোক্তা হিসেবে নিজের নাম লেখালেন। তো কিভাবে শুরু করেছিলেন এবং এই যাত্রা শুরুর গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি নাজমা সুলতানা লিজি। আমার উদ্যোগের নাম হচ্ছে জাবিনস কালেকশন। হ্যাঁ, আমি আমার বাবা ছিল একজন ব্যাংকার। তো ব্যাংকার ছোটবেলা থেকে তাকে ব্যাংকে চাকরি করতে দেখে আমিও নিজেও উদ্বুদ্ধ ছিলাম যে আমি একসময় ব্যাংকার হব। পড়াশোনাটাও আসলে আমি সেভাবেই এগিয়ে যাচ্ছিলাম, MBA করলাম। উদ্দেশ্য ছিল ব্যাংকার হওয়ার। তো আসলে ঘটনাচক্রে আমি আসলে আর ব্যাংকার হইতে পারিনি, উদ্যোক্তা হতে হয়েছে। উদ্যোক্তা হওয়ার পিছনে আসলে কারণ ছিল যে আমার পরিবারটাকে অনেক সময় দিতে হতো। তো সময় দিতে যেয়ে দেখা গেল যে আমি আর ব্যাংক প্রফেশনটা যেতে পারিনি। আমাকে আর আত্মনির্ভরশীলতা থেকে আমি যেন আত্মনির্ভরশীল হতে পারি, সেজন্য আমি একটা কাজ চাচ্ছিলাম যে আমি একটা কাজে থেকে যাই। তো সেখান থেকে আসলে উদ্যোক্তা হওয়া। উদ্যোক্তা হয়ে আপনার কি মনে হচ্ছে যে কোনো রিগ্রেট ফিলিংস হচ্ছে কিনা? কারণ চাকরির বিষয়টা তো অনেক কমফোর্টেবল একটা বিষয়। এখানটায় আপনি নিজেই শুধু নিজের দায়িত্ব নিচ্ছেন, 9টা-5টা কাজ করছেন, তারপর চলে যাচ্ছেন। কিন্তু উদ্যোক্তা হওয়াটা তো এটা খুব ঝক্কির বিষয়, কারণ আপনাকে হয়তো অনেক মানুষ আপনাকে চালাতে হচ্ছে। কারণ যেটা হচ্ছে, আপনি নিজেও বলছিলেন যে 60 থেকে 70 জন আপনার অধীনে কাজ করে, আমরা জেনেছি। তো এই মানুষগুলোকে আপনার চালাতে হয়। তো আপনার কি মনে হয় যে ডিফারেন্সটা কি, আর এখন কি কোনো রিগ্রেট ফিলিংস হয় কি না, যে উদ্যোক্তা হওয়াটাই কি ভালো হয়েছে নাকি চাকরি করলে আপনি ভালো করতেন? এখন এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি ব্যাংকিং প্রফেশনের চাইতে আমার এই প্রফেশনটা অবশ্যই ভালো লাগতেছে। কারণ আমি যখন আমার যখন MBA এর যে ইয়েটা ছিল, ইন্টার্নিটা ছিল, সেটা ছিল একটা ব্যাংকে 3 মাসের একটা কাজ ছিল। তো তখন যেটা দেখলাম যে এখানে আসলে আমাকে অনেকটা রেস্ট্রিকশনে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। আমি আমার স্বাধীনতা এখানে খোয়াচ্ছি। তো তখন কিন্তু আমি আসলে ভাবলাম যে না, আমার দ্বারা আসলে এটা সম্ভব না। আমি একটু স্বাধীন চেতা মানুষ। তো আমি আবার আমার প্রফেশনটাকেই বেছে নিলাম। আমি ওই মুহূর্তেই কিন্তু ওই ইন্টার্নির সময়টাতে আমি আমার একটা দোকানও ওপেন করে ফেলি। তো আসলে যখন দেখি যে আমি আমার জন্য আমার সাথে যারা কাজ করছে তাদেরকে আমি কিছু দিতে পারছি, তো সেটা আসলে খুব ভাল লাগে আমার কাছে। এই মুহূর্তে তো আমি অবশ্যই বলবো যে আমার কাছে আমি যে আগের যে ডিসিশনটা ছিল সেটার থেকে আমার এই এখনকার ডিসিশনটা অবশ্যই বেটার। আর এখানে আমি আমার স্বাধীনতাটাকে কাজে লাগাতে পারছি। তার মানে উদ্যোক্তা হওয়ার যে বীজটা, এটা আপনার ছোটবেলা থেকেই ছিল। তো আপনার আপনার যে পণ্যগুলো রয়েছে, পণ্যগুলোর ব্যাপারে একটু আমরা জানবো। এখন আমি যে পণ্যগুলো কাজ করছি সেটা আমার আসলে সিগনেচার পণ্যটা বেডশিট। এটা বেশিরভাগই করিয়ে থাকি আমি কাটওয়ার্কের বেডশিট বা অ্যাপ্লিকের বেডশিট যেটা বলে। আর কাটওয়ার্কের বেডশিটটা আপনার একটা কাপড় দিয়ে কাপড়ের নকশা করা আর কি। এটা যে বড় কাপড়গুলোর উপর যেটা আমরা নকশা করি সেটাকে কাটওয়ার্ক বলে, আর ছোট ছোট কাপড় দিয়ে যেটা করা হয় সেটা অ্যাপ্লিক বলে। তো এটা আমার সিগনেচার পণ্য। এছাড়াও কুশি কাটার যে প্রোডাক্টগুলো এখন আছে, যেটা বেশ দেশে বিদেশে সমাদৃত, কুশন কভার আছে ওটার, আপনার ফ্লোর ম্যাট আছে, আরও অনেক কিছু আছে, টেবিল ম্যাট আছে, বিছানার চাদর আছে, এগুলো নিয়েও কাজ করছি। পাশাপাশি আপনার হাতের কাজে 3 পিস শাড়ি এবং বেবি ড্রেসগুলো নিয়েও কাজ করছি। হাতের কাজের যে পণ্যগুলো, এগুলোর দাম তো আসলে সাধারণের তুলনায় একটু বেশিই থাকে, নর্মাল যে কোনো প্রোডাক্টের তুলনায় একটু বেশিই থাকে। অন্যদিকে বাজারে কিন্তু বিভিন্ন রকম চটকদার পণ্য রয়েছে যারা হয়তো কম দামে দিতে পারছে। তো আপনি এটা সমন্বয়টা আসলে কিভাবে করেন, প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি আপনি ফলো করেন?
আসলে এটা টিকে থাকার জন্য আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সোর্সিংটা। চেষ্টা করি একটু যে সোর্সিংটা যেন মানে আমার খরচটা কম হয়, সোর্সিং এর খরচটা। আর একসঙ্গে বেশি করতে গেলে কিন্তু কিন্তু খরচটা কমে আসে। তো এই পলিসিটা আসলে আমি এখানে একটু ইউজ করে থাকি। তো তাতে দেখা যায় যে আমার খরচটা অনেকটাই কমে আসে, অনেকটাই কমে আসে। এবং বাজারে যারা কাজ করছে একই পণ্য নিয়ে কিন্তু আমরা অনেকেই কাজ করি, তো তাদের তুলনায় দেখা যাচ্ছে যে আমার প্রোডাক্টের কস্টিংটা অনেক কমে আসে। আপনি ধরুন একটি পণ্য আপনার ভোক্তাকে দিলেন এবং দেওয়ার পরে তার মনে হলো যে এই পণ্যটি আসলে ওই পণ্যটির মতো না যেটি উনি অনলাইনে দেখেছিলেন। এখানে কালার ডিফারেন্স হতে পারে, অথবা ওনার মনে হতে পারে যে কোয়ালিটি আসলে ওই রকম না। সেই ক্ষেত্রে কিছু কিছু ডিফিকাল্ট সিচুয়েশন নিশ্চয়ই মাঝে মাঝে আপনি ফেস করেন, তো এগুলো কিভাবে আপনি মোকাবেলা করেন? কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা আগে দেখি, যে ওনারা যদি দেখা যায় যে খুব বেশি পছন্দ করছে না, তখন আমি আসলে ব্যাক নিয়ে নিই। তো এটা আমার একটু হয়তো লস হয়ে যায়, বাট তাদের সাথে যে আমার যে রিলেশনটা, এটা কিন্তু বেশ ভালো একটা রিলেশন তৈরি হয়ে যায়। বরং অনেক সময় দেখা গেছে অনেক কাস্টমার পরে নিজেরা গিলটি ফিল করছে এবং পরবর্তীতে আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে, বরং আমার ক্ষতির চাইতে এখানে কিন্তু লাভটা হচ্ছে বেশি। তো সেক্ষেত্রে তো আপনার অনেক রিপিট কাস্টমার থাকার কথা। জি, আলহামদুলিল্লাহ অনেক রিপিট কাস্টমার আছে আমার, যেহেতু হোলসেল আছে, হোলসেলে তো অবশ্যই রিপিট কাস্টমার আছে। আর রিটেলেও আছে, রিটেলেও রিপিট কাস্টমার আছে। আমি যখন ফার্স্ট টাইম, আমি কিন্তু আমার অনলাইন পেজটা ওপেন করেছি 2005-এ, বাট ওইভাবে কাজ না করলেও আমি 2012 সাল থেকে মোটামুটি কাজ করছি। তখন যেটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে তখন আমি কাপড়ের ছবি দিয়ে ওইটার অর্ডারটা নিতাম। ওইটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো দেখা গেল যে, এবং অ্যাডভান্স নিতাম আমি, আমাকে চিনতো না জানতো না, তারপরে কিন্তু অ্যাডভান্স নেওয়া এটা বিশাল একটা ব্যাপার। তো আমি তারপরেও অনেকে আমাকে বিশ্বাস করে বা আমার সঙ্গে কথা বলার পরে তারা মনে করছে হ্যাঁ দেওয়া যায়। আর আমি আমি চেষ্টা করতাম আগে কথা বলতে, কথা বলতে চাইতাম। এটা আমি সবাইকেই বলবো যে কাস্টমারের সঙ্গে কথা বলা, কথা বললে আমার এদের স্যাটিসফ্যাকশনটা বেড়ে যায় যে না এটা এরা অরিজিনাল আর কি। তো তারপরে অনেক সময় দেখা গেছে 1 মাসের মতোও সময় লেগে গেছে আমাকে প্রোডাক্টটা তৈরি করতে। তখন আমি আসলে তাদের সাথে রিলেশনটা ধরে রাখতাম, মাঝে মাঝে যোগাযোগ করতাম যে আমার এই কারণে সমস্যা হচ্ছে বা দেরি হচ্ছে। তারপরে এবং কোয়ালিটিটা মেনটেন করতাম। তো দেখা গেল যখন তারা প্রোডাক্টটা হাতে পাইতো বেশ খুশি হতো, এবং টাইমটা তখন মেটার করতো না আর কি। আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে পেজে যখন অর্ডার দেওয়া হয়, তো পেজ থেকে বলা হয় যে আপনারা ইনবক্স করেন। তো এই ইনবক্স করার ইস্যুটা কেন আসবে? কারণ প্রাইস তো আসলে ওপেন থাকা উচিত। তাহলে কি মানে প্রাইসের ক্ষেত্রে কি আপনারা স্বচ্ছতা মেনটেন করেন না, এই কারণেই ইনবক্স করার প্রশ্নটা আসে? মানে ইনবক্স কেন করতে হবে আসলে? আচ্ছা, ইনবক্সের ব্যাপারটা হচ্ছে কি, দেখা যায় যে আমি একই রকমের পণ্য, ছবিতে কিন্তু সবার পণ্যটা একই রকম লাগে। তো দেখা যায় যে একজন একটা প্রোডাক্ট 10 টাকায় সেল করতেছে, আমরা ওটা হচ্ছে 50 টাকায় সেল করতেছি। তো আমার প্রোডাক্টের প্রাইসটা দেখে সে হয়তো প্রাইসটা অনেক কমাই দিল, কারণ তার তো কস্টিংটা আসলে ওরকম না, তার প্রোডাক্ট কোয়ালিটি কম এরকম না। এই কারণে অনেকে, আমি অ্যাটলিস্ট এটা করি না, কারণ আমি ওপেন রাখি, প্রাইসটা ওপেন রাখি, কারণ ইনবক্সে করতে গেলে তারা আসলে একটু ডাউট ফিল করে। তো আমার মনে হয় আমি 2-1 জনের কাছে যেটা জিজ্ঞেস করেছি তারা এরকমই অ্যান্সার করছে আর কি। কারণ আমি নিজে যখন কারোর কাছে প্রাইস জানতে চাইছি, আমিও তো কাস্টমার, তো দেখা গেল তারা বলে ইনবক্স করেন। তো ইনবক্স আসলে করে আসলে এটা একটা ঝামেলাও, মানে এটা কাস্টমার আসলে একটা ঝামেলা মনে করে যে ইনবক্স করব, তারা আবার রিপ্লে দেবে। আর এখন তো আসলে এইটা অনেক কমে গেছে, এখন লাইভটা চলে আসছে, লাইভে মোটামুটি প্রাইসটা কিন্তু সবাই বলে দিচ্ছে, সবাই সবার প্রাইসটা কিন্তু জেনে। এবং প্রাইসটা দেখা গেল প্রথম দিকে যখন লাইভটা শুরু হলো তখন কিন্তু দেখা যাচ্ছিল যে প্রাইস বলতে বলতে অনেক টাইমটা সময় নষ্ট করতো, তাতে আসলে কাস্টমাররা অনেক বিরক্ত হতো। এখন আবার যেটা দেখি যে লাইভের শুরুতে মোটামুটি প্রাইসটা বলে ফেলে, এতে বরং কাস্টমাররা খুশি হয় আর কি। আসলে প্রাইসটা ওপেন রাখাটাই আমার কাছে মনে হয় শ্রেয়। বাংলাদেশে অনলাইন বিজনেস করার এক্সপেরিয়েন্সটা, মানে আপনি যেহেতু অনলাইন বিজনেস করছেন, আপনার অনলাইন বিজনেস করার এক্সপেরিয়েন্সটা কীরকম? কাস্টমাররা কি আসলে রেডি আছে অনলাইন বিজনেসের সাথে অ্যাডজাস্ট করার জন্য, নাকি আপনি মনে করেন যে এখানে আরও কিছু চেঞ্জ দরকার? সেটা কাস্টমারের এন্ড থেকে হতে পারে, সেটা আপনারা যারা কাজ করছেন তাদের এন্ড থেকে হতে পারে। আপনার কি মনে হয়? হ্যাঁ, এইটা হচ্ছে শুরুর দিকে যখন আসলে অনলাইনটা
চলছিল তখন আসলে খুবই ডিফিকাল্ট ছিল, কারণ এখানে তখন ভালো লোকজন বা যারা প্রফেশনালি যারা কাজ করে তারা কিন্তু খুব কম ছিল, বেশ ফল্ট কিছু লোকজন ছিল, যার কারণে কিছু কাস্টমার আসলে একটু মানে তারা অন্যদিকে চলে যাচ্ছিল বা মনে করতেছিল যে এটা একটা ফল্ট জিনিস। বাট দেখলাম যেটা করোনার কারণে, করোনাতে কিন্তু মানুষ যখন বাইরে কিনতে পাচ্ছিল না তখন কিন্তু তারা একদম ঝুঁকে গেল এই এই লাইনটাতে বা অনলাইনে। প্লাস হচ্ছে আমরাও কিন্তু তখন অনলাইনটা এবং ভালো ভালো সব যারা অরিজিনালি উদ্যোক্তা বা যারা কাজ করে তারাও কিন্তু অনলাইনে চলে আসলো। তো দেখা গেল যে এইটা করোনাটা আসলে ভালো দিক এবং খারাপ দিক, সব জিনিসের ভালো দিক খারাপ দিক আছে। তো এটাও একটা ভালো দিক বলবো আর কি, যে এই অনলাইনটা কিন্তু বেশ ইমপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, অনলাইনটা এখন ভালো একটা আমাদেরকে, মানুষের সময়ের এখন অভাব, তো সময়টা বেঁচে যাচ্ছে। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মেয়েরা এখন চাকরি করছে, কাজ করছে, তাদের মার্কেট যে শপিং করাটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেখানে দেখা যাচ্ছে তারা ঘরে বসে প্রোডাক্ট দেখে জিনিস অর্ডার করে ফেলতেছে। এবং আমি নিজে যে শুধু কাজ মানে কি বিক্রি করি তারা, আমি কিন্তু নিজেও কিন্তু অনলাইন থেকে মানে কেনাকাটা করি। তো এতে দেখা যায় যে টাইমটা আসলে অনেকটাই কভার করে ফেলে। এই কথাটি জিজ্ঞেস করলে আসলে অনেকটা ক্লিশের মতো শোনা যায়। প্রত্যেকটা সফল মানুষের পেছনেই একটা অনুপ্রেরণা কাজ করে। অনেক সময় হাজব্যান্ড থাকে, অনেক সময় বাবা থাকে, অনেক সময় মা থাকে। তো আপনার অনুপ্রেরণা আসলে কে ছিল? কোনো ব্যক্তি অথবা কোনো বিষয়, কোনো ঘটনা? আপনার অনুপ্রেরণার জায়গাটা কোনটা ছিল? অনুপ্রেরণা আসলে সবসময় যে অন্যকে হতে হবে, কোনো মানুষকে হতে হবে, আমার কাছে মনে হয় না এটা। কারণ আমি আসলে এই কাজটাকে ভালোবাসি, আমার এই কাজের প্রতি যে ভালোবাসাটা এটাই আমার অনুপ্রেরণা। আমি আসলে আমার পার্সোনালি আসলে কাউকে বলবো না যে তার কারণে আমি অনুপ্রাণিত হয়ে আমি আসলে কাজটাতে আসছি। আমি সুই সুতা নিয়ে কাজ করাটা ছোটবেলা থেকে পছন্দ করতাম, তো এইটাই আমি আমার অনুপ্রেরণা মনে করবো আর কি। আপনার অধীনে তো এখন 60 থেকে 70 জন কাজ করেন আর কি। এনাদের সাথে কাজ করার আপনার বিভিন্ন রকম অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে, যেহেতু অনেক বছর ধরেই কাজ করছেন। এখানে নিশ্চয়ই নানা রকম অম্লমধুর স্মৃতি আছে। আপনার হয়তো কোনো সুখস্মৃতি থাকতে পারে, কোনো তিক্ত অভিজ্ঞতা থাকতে পারে, অথবা কোনো লার্নিং হয়তো থাকতে পারে। তো এমন কিছু কি আছে যেটা আপনি শেয়ার করতে পারেন, যেটা শুনলে আসলে যারা দেখছেন তাদের জন্য কাজে লাগবে? এদের ছাড়া আসলে আমি সামনে যেতে পারতাম না, কারণ এরাই আসলে আমার মূল শক্তি। তো দেখা গেল যে এরা যখন কাজ করছে, আমি যখন কাজ দিচ্ছি, এরা যখন এদের পেমেন্টটা পাচ্ছে, তো তারা সেটা দিয়ে কিন্তু আসলে এরা এদের সংসারের একটা অংশ হয়ে যাচ্ছে আর কি। তখন কিন্তু এরা বেশ স্যাটিসফাই হয়ে যায়। আমি যেরকম বলবো যে করোনার ভিতরে কিন্তু আসলে কাজগুলো মোটামুটি বন্ধ ছিল, আর আমরা যখন তখন কাজ করছিলাম এবং ওদেরকে পেমেন্ট দিতে পারছিলাম, ওদের যে মানে খুশিটা, বা একজনকে তো আমি পেমেন্ট দেওয়ার সময় সে কেঁদেই ফেললো, এই বিষয়গুলো আসলে খুব ভাল লাগতেছিল, বা তখন খুব মানে একটা ভালো অনুভূতি ফিল করে আর কি। ভেরি নাইস। আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই আয়োজনের মধ্য দিয়ে চেষ্টা করি দেশের আনাচে কানাচে যেসব উদ্যোক্তা আছেন তাদের গল্পগুলো একটু শেয়ার করার জন্য, যেন এটা অনেকের জন্যই অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। এবং এই আয়োজনের ক্ষেত্রে আমরা দেখা যায় যে অনেক সময় একই ধাঁচের প্রশ্ন করি, একই কথা জিজ্ঞেস করি। এর কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি যে আসলে প্রত্যেকের গল্পটা কিন্তু ভিন্ন, এবং এই গল্পের মধ্যে কিন্তু অনেক রকম রসদ আছে যেটা তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, যে যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের নাম লেখাতে চান। তো আজ এই পর্যন্তই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।